হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংরেজি চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা একদম ইংরেজি পারেন না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন, ইংরেজি শিখতে চান, ইংরেজি জানেন না, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, অথচ ইংরেজি শিখতে চান, ইংরেজি জানেন না, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে মাই ফাদার। মাই ফাদার। বন্ধুরা, এই টপিকটির প্রত্যেকটি ইংরেজি শব্দ রয়েছে, তার বাংলা অর্থ আমরা জানবো। যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে কিভাবে ঝরঝর করে রিডিং পড়তে সেটা শিখব, গ্রামার শিখব, শব্দের অর্থ জানবো। বন্ধুরা, শেষের দিকে আমরা ইংরেজি প্রশ্ন করব, সেখান থেকে আবার উত্তর শিখব। অর্থাৎ প্রশ্ন, উত্তর এগুলোও শিখব। যাতে করে স্পিকিং তো বটেই, সাথে, সাথে স্কুল কলেজের যেসব স্টুডেন্টরা রয়েছে তারা কিভাবে একটা প্যাসেজ থেকে উত্তর দিতে হয় সেটাও তারা শিখতে পারবে। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। মাই ফাদার মানে হচ্ছে আমার বাবা, এই টপিকটি। মাই ফাদার ইজ আ গুড ম্যান। মাই ফাদার ইজ আ গুড ম্যান মানে হচ্ছে আমার বাবা একজন ভালো লোক। মাই ফাদার মানে আমার বাবা, ইজ মানে হয়। ইংরেজি বাক্যে যদি ভার্ব না থাকে তাহলে বাক্য তৈরি করা যাবে না। সেক্ষেত্রে আমরা এখানে ইজ নিয়ে এসেছি। মাই ফাদার ইজ মানে একজন, গুড ম্যান মানে হচ্ছে ভালো লোক। তাহলে মাই ফাদার ইজ আ গুড ম্যান মানে আমার বাবা একজন ভালো লোক, তাই না? হি ইজ মাই হিরো। খেয়াল করুন, হি ইজ মানে হি মানে সে, ইজ মানে হয়। তাহলে সে হয় কে? মাই মানে আমার, সে হয় আমার হিরো। সে আমার হিরো, সে আমার কাছে নায়ক। ঠিক আছে? বাবা তো প্রত্যেকটা সন্তানের কাছে নায়ক বরাবর। হি ইজ মাই হিরো। ঠিক আছে? মাই ফাদার আমার বাবা ওয়ার্কস কাজ করেন ভেরি হার্ড এভরি ডে। মাই ফাদার ওয়ার্কস ভেরি হার্ড এভরি ডে। বলা হচ্ছে মাই ফাদার আমার বাবা ওয়ার্কস কাজ করেন ভেরি হার্ড খুবই শক্তভাবে, জোরালোভাবে, কঠোরভাবে, এভরি ডে প্রত্যেক দিন। তার মানে কি দাঁড়ালো? যে আমার বাবা প্রতিদিন কি করেন? খুবই পরিশ্রম করেন। বাংলাটা এভাবে আমরা লিখতে পারি। তাহলে মাই ফাদার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে ভার্বের সঙ্গে আমরা এস বা ইয়াস যুক্ত করব। বন্ধুরা, আই, উই, ইউ এই ৩ টা বাদ দিলে যত সাবজেক্ট থাকবে সবই থার্ড পারসন। আমরা কি বললাম? যে আই, উই, ইউ বাদ দিয়ে যত রকম সাবজেক্ট থাকবে সবই থার্ড পারসন। সেটা যদি একজন হয় সিঙ্গুলার নাম্বার হয় মানে একজন, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, ভার্বের সঙ্গে অবশ্যই আপনাকে এস বা ইয়াস যোগ করতে হবে। তাহলে মাই ফাদার ওয়ার্কস আমার বাবা কাজ করেন ভেরি হার্ড খুবই পরিশ্রম করেন মানে খুবই শক্তভাবে, মানে খুবই পরিশ্রম করেন এভরিডে প্রত্যেক দিন। হি ইজ আ টিচার তিনি কে? শিক্ষক। তাহলে হি ইজ আ টিচার তিনি একজন কে? শিক্ষক। তাহলে হি মানে তিনি, ইজ মানে হন, মানে একজন, টিচার মানে শিক্ষক। তাহলে তিনি হন একজন শিক্ষক, ইংরেজি হচ্ছে হি ইজ আ টিচার। হি ইজ আ টিচার। ঠিক আছে? এবার আজ দেখুন, খেয়াল করুন। হি টিচেস ইংলিশ টু স্টুডেন্টস। এবার খেয়াল করুন, হি মানে তিনি, টিচ মানে শিক্ষা দেওয়া। যেহেতু আমি আগেই বললাম আই, উই, ইউ বাদ দিয়ে পৃথিবীর সব থার্ড পারসন, সেখানেই থার্ড পারসন যদি একজন হয় তাহলে অবশ্যই সেখানে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হবে। যদি সেখানে আইএস অথবা ইস, এস অথবা ইএস যুক্ত হবে। যদি সেখানে সেটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তাহলে তিনি থিসিস শিক্ষা দেন। কি শিক্ষা দেন? ইংরেজি কাদেরকে? টু স্টুডেন্টস ছাত্রদের। তিনি ছাত্রদের ইংরেজি শিক্ষা দেন। হি থিসিস ইংলিশ টু স্টুডেন্টস। এবার দেখুন, হি গোজ টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং। খেয়াল করুন, হি মানে তিনি, গো মানে যাওয়া। তাহলে এই যে আগেই বললাম যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ। আর বন্ধুরা খেয়াল করবেন, হি আর সি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, ইনডেফিনিট টেন্স হয়, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ। তাহলে হি গোজ তিনি যান, কোথায় যান? টু স্কুল স্কুলে, আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে সকালে। আর্লি মানে খুবই ভোরের দিকে, সেটা বলা হয় আর্লি ইন দ্য মর্নিং। খুব সকালে তিনি স্কুলে যান। তাহলে হি গোজ টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং। খুব সকালে তিনি কোথায় যান? স্কুলে যান। এবার খেয়াল করুন, হি ওয়ার্স ক্লিন ক্লোথস। খেয়াল করুন, এটা উচ্চারণ ক্লোথস। এবার খেয়াল করবেন, আমরা বন্ধ করা ইংরেজি কি বলি? বন্ধ করা ইংরেজি ক্লোজ বলি না? CLOS ক্লোজ। এই উচ্চারণটা ক্লোজের মতো হয়। যারা
নেটিভ স্পিকার তারা কিন্তু ক্লোথস বলে না। মানে থয়ের পরে যে এস বা বর্গীয় জ যুক্ত করে দেওয়া সেটা বাংলায় যা উচ্চারণ বর্গীয় জয়ের মতো হবে, সেটা আর হবে না। মানে ক্লোথস এরকম হবে না। ক্লোজ বলেই হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু নেটিভরা বলে হবে ক্লোজ। তাহলে হি ওয়্যারস তিনি পরিধান করেন ক্লিন ক্লোথস তিনি পরিষ্কার কাপড় পরেন। এবার খেয়াল করুন, হি তো এর আগেই বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ওয়্যার যে ভার্ব এর সঙ্গে এস যুক্ত করতে হবে। ওয়্যার মানে কি? পরিধান করা, পরা। তাহলে হি ওয়্যারস তিনি পরেন ক্লিন ক্লোথস মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়-চোপড়। হি লাইকস সিম্পল লাইফ। এবার খেয়াল করুন, হি মানে তিনি, লাইক মানে পছন্দ করা। ওই যে এস যুক্ত হলো কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি লাইকস তিনি পছন্দ করেন, সিম্পল একদম সহজ সরল লাইফ জীবন। তিনি সরল জীবন, সাধারণ জীবন পছন্দ করেন। সহজ জীবন যেটা বলে। ঠিক আছে? হি লাইকস সিম্পল লাইফ তিনি সহজ জীবন পছন্দ করেন। মাই ফাদার ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড। আমার বাবা কিরকম? বলছে সৎ এবং কাইন্ড এবং দয়ালু। বন্ধুরা খেয়াল করুন, যখন আমরা প্রশ্ন করি যে লোকটা, ব্যক্তিটা, বস্তুটা কিরকম, এই কিরকম বা কেমন প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাডজেক্টিভ। এই অনেস্ট এবং কাইন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে খেয়াল করুন তো, আমার বাবা কিরকম? আমার বাবা সৎ। আমার বাবা কিরকম? আমার বাবা হচ্ছে দয়ালু। এই যে কিরকম করে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে, কেমন প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো? মাই ফাদার ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড। আমার বাবা হচ্ছে সৎ এবং কাইন্ড দয়ালু। হি স্পিকস দ্য ট্রুথ। তিনি কি বলেন? সত্য কথা বলেন। তাহলে হি মানে কি? তিনি। তাহলে এটা থার্ড পারসন হওয়ার জন্য, সিনোনিম নাম্বার হওয়ার জন্য এখানে এস যুক্ত করলাম। হি স্পিকস দ্য ট্রুথ, সত্য কথা বলেন। তাহলে হি স্পিকস দ্য ট্রুথ মানে কি? তিনি সত্য কথা বলেন। হি নেভার টেলস লাইস। তিনি কখনোই মিথ্যা বলেন না। তাহলে হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেভার মানে কখনোই না। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে টেল মানে বলে, এর সঙ্গে আমরা এস যুক্ত করব। টেলস। তাহলে হি নেভার টেলস লাইস। তিনি কখনোই মিথ্যা বলেন না। ইংরেজি কি? হি নেভার টেলস লাইস। তিনি কখনোই মিথ্যা বলেন না। এবার কি? হি হেল্পস দ্য পুয়ার পিপল। খেয়াল করুন, হি মানে কি? তিনি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এর যোগ হলো। হি হেল্পস তিনি সাহায্য করেন। হেল্প মানে সাহায্য করা। পুয়ার গরিব, পিপল লোকজন। তাহলে তিনি গরিব লোকদের সাহায্য করেন। ইংরেজি কি? হি হেল্পস পুয়ার পিপল। তিনি গরিব মানুষদের সাহায্য করেন। খেয়াল করুন, হি লাভস হিজ ফ্যামিলি ভেরি মাচ। হি মানে কি? বাবার কথা বলা হয়েছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে লাভ মানে ভালোবাসা, এর সঙ্গে আমরা এস যুক্ত করব। তাহলে হি লাভস তিনি ভালোবাসেন, হিজ ফ্যামিলি তার পরিবারকে, ভেরি মাচ খুব বেশি। তাহলে হি লাভস হিজ ফ্যামিলি ভেরি মাচ, তিনি তার পরিবারকে খুবই ভালোবাসেন। এরপরে দেখুন, হি লাভস মাই মাদার অ্যান্ড কেয়ারস ফর হার। তাহলে হি মানে তিনি, লাভ মানে ভালোবাসা। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সঙ্গে এখানে এস যোগ করব। হি লাভস কাকে ভালোবাসেন? মাই মাদার আমার মাকে। তাহলে হি লাভ মাই মাদার তিনি আমার মাকে ভালোবাসেন। আর কাকে? অ্যান্ড এবং কেয়ারস তিনি যত্ন নেন, সেবা দেন। কি কার? ফর হার তার জন্য। তার জন্য তিনি যত্নও নেন। কেন? তাকে কেয়ার করেন, তার যত্ন নেন, সেবা শুশ্রূষা করেন। তাহলে কি হলো? হি লাভস মাই মাদার তিনি আমার মাকে ভালোবাসেন, অ্যান্ড কেয়ারস ফর হার এবং তার সেবা শুশ্রূষা করেন বা তার যত্ন নেন। হি লাভস মি অ্যান্ড হেল্পস মি ইন মাই স্টাডি। খেয়াল করুন, হি লাভস মি, হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বন্ধু, তাই না? তাহলে ভার্বের সঙ্গে আমরা ইয়াস বা ইয়া যোগ করব। তাহলে হি লাভস কাকে ভালোবাসে? আমাকে, মি আমাকে ভালোবাসে। অ্যান্ড এবং হেল্পস, এই যে আবারও ভার্ব আসছে, হেল্প মানে সাহায্য করা। হি এর কারণে এখানে ভার্বের সঙ্গে ইয়াস। তাহলে হি লাভস মি অ্যান্ড হেল্পস মি এবং আমাকে সাহায্য করেন কোথায়? ইন মাই স্টাডি আমার পড়াশোনা। এখানে স্টাডি এরকম হবে না কিন্তু, মানে এখানে টি এর উচ্চারণটা বাংলাদেশের টি এর মতো হবে। ঠিক আছে? টি তার উচ্চারণ কি? বাংলাদেশের ট এর মতো। কিন্তু সব জায়গায় ট এর মতো হবে না কিন্তু। খেয়াল করেছো? কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঠ এর মতো উচ্চারণ হয়। ঠা সাউন্ড হবে। তাহলে আমরা কি বললাম? ইন মাই স্টাডি আমার পড়াশোনায়। ইন দি ইভনিং এর অর্থ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর মানে হচ্ছে সময় বোঝাচ্ছে এখানে। একই সঙ্গে এর মানে হচ্ছে সন্ধ্যায়। যখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম আসবে, মানে সময় নিয়ে যখন ফ্রেজগুলো আসবে, ফ্রেজ মানে একের অধিক শব্দ। দেখুন এখানে শব্দ কয়টা আছে? ৩ টা না? এবং এই শব্দটার দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। এই সময় বোঝালে কি হবে? এটা অ্যাডভার্ব এর মধ্যে পড়বে এবং বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই ফ্রেজটা আমরা যে সময় নিয়ে যে শব্দগুলো আসবে, সেটা যখন বসবে তখন আমরা কমা বসিয়ে দিব সামনে আসলে। আর পিছনে গেলে কোনো কমা লাগবে না। আমরা বলতে পারতাম এভাবে, খেয়াল করুন তো। বলতে পারতাম, দেখুন, হি কামস হোম ফ্রম ওয়ার্ক ইন দ্য ইভনিং। এই ইন দ্য ইভনিং কথাটা পিছন দিকে আসলে কিন্তু আর কমা বসতো না। কিন্তু যখন এই ফ্রেজগুলো সামনে আসে তখন আমরা কি করি? কমা দিয়ে দিই। ইন দি ইভনিং
সন্ধ্যাবেলায় হি কামস তিনি আসেন। হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে অবশ্যই ভার্বের সঙ্গে এস। তাহলে হি কামস হোম তিনি বাড়িতে আসেন। হোমের আগে টু বসে না। হোম ফ্রম ওয়ার্ক। কোত্থেকে আসেন? ফ্রম মানে থেকে, ওয়ার্ক মানে কাজ। তিনি কাজ থেকে বাড়িতে আসেন কখন? সন্ধ্যায়। তাহলে হি ইন দি ইভনিং সন্ধ্যায় হি কামস হোম তিনি বাড়িতে আসেন ফ্রম ওয়ার্ক কাজ থেকে। হি আস্কস মি অ্যাবাউট মাই ডে তিনি আমাকে আমার দিনের কথা বলতে বলেন। তাহলে তিনি আস্ক মানে বলা। তাহলে আমরা এখানে এস যুক্ত করব কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সঙ্গে এস। কাকে জিজ্ঞেস করেন? আমাকে মি। কি জিজ্ঞেস করেন? বলছে অ্যাবাউট মাই ডে আমার দিন। মানে তিনি আমাকে দিনের কথা জিজ্ঞেস করেন। আমি দিনে কি করলাম, কি খাইলাম, কোথায় গিয়েছিলাম ইত্যাদি। তাহলে হি আস্কস মি অ্যাবাউট মাই ডে তিনি আমার দিনের কথা জিজ্ঞেস করেন। তিনি কি করেন? আর কি করেন? তিনি লেসনস শোনেন। এখানে শোনা মানে কি? ইংরেজি কি? লেসন তার সঙ্গে এ যুক্ত হবে কারণ এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি লেসনস তিনি শোনেন। কি হবে? কেয়ারফুলি মনোযোগ দিয়ে শোনেন। অ্যাটেনটিভলি মানেও মনোযোগ দিয়ে শোনা। ঠিক আছে? তিনি কেয়ারফুলি আমার প্রত্যেকটা কথা তিনি সযত্নে শোনেন। ঠিক আছে? এট নাইট রাতে এই যে আগেই বললাম সময় দিয়ে যখন বোঝাবে আর সেটা যদি একের অধিক শব্দ আসে এটা বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে? এই ফ্রেজটা সামনে আসলে আমরা কমা দিয়ে লিখি। তাহলে অ্যাট নাইট রাতে তিনি রিডস পড়েন, বুকস বই, অ্যান্ড এবং সেইস প্রেয়ার্স নামাজ পড়েন। বন্ধুরা খেয়াল করুন অ্যাট নাইট কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে? এই ভার্বের সঙ্গে আমরা এস বা ইয়া যোগ করব। তাহলে রিডস তিনি পড়েন, বুকস বই পড়েন। আচ্ছা আর কি করেন? অ্যান্ড এবং সেস সে মানে বলা। বন্ধুরা নামাজ পড়ার ক্ষেত্রে আমরা রিড পড়তে পারবো না। আমরা সে বলি। সে প্রেয়ার্স মানে নামাজ পড়া। কারণ সে মানে বলা। নামাজের মধ্যে বলতে হয়। দোয়া, সূরা এগুলো বলতে হয়। এজন্য সে বলতে হয়। এট নাইট রাতে রিডস তিনি পড়েন, বুকস বই পড়েন, অ্যান্ড এবং সেইস প্রেয়ার্স এবং তিনি প্রার্থনা করেন। হিন্দুরা হলে বলবে প্রার্থনা করা আর মুসলিমরা হলে বলবেন নামাজ পড়া। হি সেজ প্রেয়ার্স তিনি নামাজ পড়েন। সামটাইমস মাঝে মধ্যে। সামটাইমস মানে কি? মাঝে মধ্যে। এই যে এটাও কিন্তু অ্যাডভার্ব। এজন্য একটু সামনে এটা কমা হয়ে গেল। মানে কখনো কোনো সময় বোঝানো হইছে। তিনি ওয়াচেস এটা আমেরিকান উচ্চারণ হচ্ছে ওয়াচেস আর ব্রিটিশ উচ্চারণ হচ্ছে ওয়াচেস। ঠিক আছে? ওয়াচেস তিনি দেখেন কি দেখেন? টিভি। তিনি মাঝে মধ্যে টিভি দেখেন। সামটাইমস মাঝে মধ্যে ওয়াচেস তিনি দেখেন টিভি। আর রেসপেক্ট আমি সম্মান করি মাই ফাদার আমার বাবাকে। তাহলে কি হলো? আই মানে আমি, রেসপেক্ট মানে কি? সম্মান করা। ঠিক আছে না? আই রেসপেক্ট আমি সম্মান করি মাই ফাদার আমার বাবাকে। তাহলে আই মানে আমি, রেসপেক্ট মানে আই যেহেতু ফার্স্ট পারসন তাই এবং এই কারণে ভার্বের সঙ্গে এস বা ইয়া যোগ হলো না। আই অবে মাই ফাদার আমি আমার বাবাকে মেনে চলি। তাহলে আই মানে আমি, অবেই মানে মেনে চলা, মাই ফাদার মানে আমার বাবাকে। আই অবেই মাই ফাদার আমি আর বাবাকে মেনে চলি। তাহলে ইংরেজি কি? আই অবেই মাই ফাদার। তারপরে কি আছে? আই অ্যাম প্রাউড আমি গর্বিত। আই মানে আমি, অ্যাম মানে হই, প্রাউড মানে কি? গর্বিত। কাকে নিয়ে? অফ মাই ফাদার আমার বাবাকে নিয়ে। বন্ধুরা প্রাউডের পরে আমরা যদি বলি যে এখানে ফর বসবে তাহলে হবে না। আমি আমার বাবার জন্য গর্বিত এর জন্য আমরা ফর লিখবো এরকম না। প্রাউডের পরে অবশ্যই প্রিপজিশন অফ ব্যবহার করতে হবে। আই এম প্রাউড অফ মাই ফাদার। এগুলো শব্দ ব্যবহার করতে হবে। করলে আর আপনার সমস্যা হবে না প্রিপজিশন বা অন্য কোনো কিছু যদি এসে থাকে তারপরে পরেই তাহলে আর সমস্যা হবে না। আই এম প্রাউড অফ মাই ফাদার। I love my father very much. আমি আমার বাবাকে খুবই ভালোবাসি। ইংরেজি কি? আমি, লাভ ভালোবাসি, মাই আমার, ফাদার বাবাকে, very much খুবই বেশি। আমি আমার বাবাকে খুবই ভালোবাসি। বন্ধুরা এখন আমরা শিখব কি? প্রশ্ন করব, উত্তর দিতে হবে। এই প্রশ্ন উত্তর নিয়মটা কেন শিখছি? অনেক স্টুডেন্টরা আমি জানি আমার এই ইয়েটা দেখছে এবং একই সঙ্গে যারা স্পিকিং শিখতে চান তাদেরকেও প্রশ্ন করতে হবে এবং উত্তর দেওয়ার যে ক্ষমতা এটা থাকতে হবে। এটা লিখতে হবে। ঠিক আছে? এজন্য সবারই এটা শোনা দরকার। জানা দরকার। আমরা পরের অংশটা পড়ছি, খেয়াল করুন। প্রথমেই দেখুন, হু ইজ দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট? এই যে প্রশ্ন করলে উত্তর লেখার নিয়মটা কি? এটা তো জানতে হবে আপনাকে। তাহলে হু ইজ দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট? উচ্চারণটা প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফ। তাহলে হি ইজ দ্য আচ্ছা সরি হু ইজ দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট মানে এই প্যারাগ্রাফে কাকে নিয়ে? হু মানে কে, ইজ মানে হয়, দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট অ্যাবাউট মানে সম্পর্কে। এই অনুচ্ছেদ প্যারাগ্রাফের বাংলা কি? অনুচ্ছেদ। এই অনুচ্ছেদটা কাকে নিয়ে লেখা হয়েছে? তখন লিখতে হবে। আচ্ছা খেয়াল করুন তো এই ইজটা কার আগে আছে? দ্য প্যারাগ্রাফের আগে আছে, তাই না? তাহলে এটাই হচ্ছে সাবজেক্ট। এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে এটা। প্রথমেই আমরা যখন উত্তর লিখব বন্ধুরা তখন সাবজেক্টটা সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা সাবজেক্টটাকে নিলাম। আচ্ছা দেখুন তো এখানে ভার্ব কোনটা আছে? এখানে যে ভার্ব আছে সেই ভার্বটা এই যে ইজ আছে। সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসে, ইজ বসালাম। তারপরে কি লেখা আছে? অ্যাবাউট। তাহলে হয়ে গেল না এটা নিয়ে।
তাহলে দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, এবার যাকে নিয়ে লেখা হয়েছে এই হুইয়ের পরিবর্তে তার নাম লিখতে হবে। তাহলে তার নামটা কি? মাই ফাদার, আমার বাবাকে। এখন যদি এটা রহিমকে নিয়ে লিখতে হতো তাহলে কি লিখতাম? দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট রহিম। মাকে হলে কি লিখতাম? দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট মাই মাদার, আমার মাকে নিয়ে লেখা হয়েছে। দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট মাই কান্ট্রি, এই প্যারাগ্রাফটা আমার দেশকে নিয়ে লেখা হয়েছে, দেশ যদি হয়ে থাকে মাই কান্ট্রি তখন লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমে আমরা কি করবো? সাবজেক্ট বসাবো। সাবজেক্ট আমরা বুঝবো কিভাবে? সাবের আগে এই যে ভার্বগুলো থাকে সাধারণত জেনারেলি এই বিভাগগুলো দেওয়া থাকে। ডু ডিড দা আমার ডু ভার্ব থাকে অথবা কোনো সাহায্যকারী ভার্ব থাকে। থাকার পরে এই যে সাবজেক্ট থাকে। আর ওই সাবজেক্টটা আমরা সামনে নিব। নেওয়ার পরে ভার্ব নিব। দ্যাট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট মাই ফাদার। এবার খেয়াল করো। ডাজ হি ওয়ার্ক হার্ড? এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন। কি প্রশ্ন? মানে ইয়েস নো কোয়েশ্চেন মানে কি? না হ্যাঁ প্রশ্ন। না হ্যাঁ প্রশ্ন মানে ডাজ দিয়ে প্রশ্ন করা আছে, মানে ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন হলে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়। ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে হয় ইয়েস লিখতে হবে না নো লিখতে হবে। যদি হ্যাঁ হয় আমরা লিখব ইয়েস। এই যে ইয়েস লিখে ফেললাম। লেখার পরে আমরা দেখলাম ডাজ হি ওয়ার্ক হার্ড, এখানে সাবজেক্ট কে? বন্ধুরা আপনি বলুন। সাবজেক্ট কিন্তু হি, তাই না? কারণ আমি আগে বললাম ডু ভার্ব, বি ভার্ব মানে এম ইজ আর এগুলো সাবজেক্ট আগে থাকে। তাহলে এই যে সাবের আগে ডাজ আছে স্যার, এটাই সাবজেক্ট। তাহলে এই ইয়েস লিখে আমরা কমা দিব। নো হলে কিন্তু কি লিখতাম? নো দিয়ে কমা দিতাম। তারপরে আমরা সাবজেক্টটা আগে লিখব, লিখলাম। তারপরে ভার্ব লিখব। এই ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন হলে ডু ডিড ডাজ এর কোনো মূল্য থাকে না। কিন্তু এটার কোনো মূল্য থাকবে না। সাবজেক্টটা কি? এখানে হি নিলাম। এরপরে ভার্ব কি? ওয়ার্ক, কাজ করে। তাহলে এখানে প্রশ্ন কি? ডাজ দিয়ে ছিল না? ডাজ দিয়ে প্রশ্ন হলে এই মূল ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হয়। ইয়েস হি ওয়ার্কস, তারপরে কি আছে? হার্ড। হ্যাঁ তিনি কঠোর পরিশ্রম করেন। Yes, he works hard. এরপরে কি আছে? Where does the father go in the morning? মানে where মানে কোথায়? Does the father go মানে বাবা কোথায় যান? In the morning সকালে। তাহলে আমরা দেখব। এবার খেয়াল করুন যে এখানে where মানে কোথায়? তার মানে আমাকে উত্তরে where কথাটা নিয়ে আসতে হবে। কোথায় লেখা লিখতে হবে, তাই না? তাহলে আমরা প্রশ্নের লিখব এখন। আগেই বলি এখানে সাবজেক্ট কি বলুন তো? এই যে ডাজ দিয়ে প্রশ্ন করা আছে খেয়াল করেছেন? তো ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন যেটা থাকবে তারপরেই সাবজেক্ট থাকবে। এই দ্য ফাদারটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে দ্য ফাদারের পরিবর্তে আমরা দ্য ফাদারও লিখতে পারি অথবা তার পরিবর্তে আমরা হি লিখতে পারি। আমরা এখানে হি লিখেছি, তাহলে হি লিখলাম মনে করেন। তারপরে কি লিখবো? ভার্ব। সাবের পরে কে বসে? ভার্ব। সাবের পরে কে বসে? ভার্ব। বারবার বলছি এজন্য। তাহলে ভার্বটা কি গো ছিল না? গো থাকবে। কিন্তু গোজ হবে না বলুন তো? কারণ এখানে ডাজের প্রশ্নে দেখুন এখানে ইয়েস বা ইয়েস আছে। যদি ডাজ দের প্রশ্ন থাকে তাহলে ভার্বের সঙ্গে ইয়েস বা ইয়েস যোগ। তাহলে হি গোজ হয়ে গেল এটা। কোথায় যান? ওই যে লিখেছে কোথায়? তাহলে টু স্কুল, স্কুলে যান। কখন? ইন দ্য মর্নিং। এই যে ইন দ্য মর্নিং কথাটা এখানে দেওয়া ছিল ইন দ্য মর্নিং। এই কথাটা আমরা লিখে নিব। হি গোজ টু স্কুল ইন দ্য মর্নিং। হোয়াট ডাজ হি টিচ? তিনি কি শিক্ষা দেন? আবারও দেখুন। আমরা এখানে সাবজেক্ট কোনটা বসাবো? এটা না। কারণ এই ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে। ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন করা থাকলে বা বিভাব দিয়ে প্রশ্ন করা থাকলে বুঝবেন যে সাবজেক্টটা এটা। মানে তার আগে প্রশ্ন এইগুলা দেওয়া থাকবে। তাহলে আমরা হি লিখবো। লিখলাম তো? এরপরে ভার্ব লিখবো তো? তাই না? সাবজেক্টের পরে কি বসে? ভার্ব। সাবজেক্টের পরে কি বসে? ভার্ব। এই ঠিস নিলাম। কিন্তু ঠিস নিয়ে আমরা ক্ষান্ত থাকবো না। কারণ এখানে আমাকে এই যে ডাজ এর সঙ্গে দেখুন এস বাই ইয়েস আছে। আমরা সেই এস বাই ইয়েস এখানে নিয়ে আসবো। হি টিচেস, তিনি শিক্ষা দেন। কি শিক্ষা দেন? এই হোয়াট এর পরিবর্তে আমরা লিখতে হবে ইংলিশ। তিনি ইংরেজি শিক্ষা দেন। কারণ আমরা এর আগে দেখলাম যে তিনি ইংলিশ টিচার ছিলেন। হি টিচেস ইংলিশ। তিনি ইংরেজি শিক্ষা দেন। বাংলা হলে লিখবো হি টিচেস বাংলা। When does he come home? তিনি কখন বাড়িতে আসেন? তাহলে when does he come home? When মানে কখন? Does he come home? তাহলে সাবজেক্ট কোনটা? হি। সবসময় মনে রাখবেন প্রথমে সাবজেক্ট, উত্তর লেখা খুবই সহজ বন্ধুরা। এই যে যারা 6, 7, 8, 9, 10 এ যারা পড়েন বা কলেজে যারা পড়েন তারা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। আজ থেকে আমরা এভাবেই করব। কিছু প্রশ্নও শিখবো আমরা। ঠিক আছে? এবং যারা স্পিকিং করতে যান তাদের তো অবশ্যই প্রশ্ন করা, উত্তর দেওয়া এটাও জরুরি। তাই না? তাহলে when does he come from? আর আপনাদের যারা সন্তান আছে তাদের অবশ্যই এটা দিবেন প্যাসেজটা। তাহলে তাদের সুবিধা হবে কিন্তু। তাহলে কি লিখবেন? when does he come from? তাহলে আমরা আগে সাবজেক্টটা লিখলাম। লিখলাম? এখানে লিখলাম। তারপরে কি লিখব? তারপরে আমরা ভার্ব লিখব। সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে কি? ভার্ব। আমরা খাম লিখলাম। খাম লিখে ক্ষান্ত হব না। কারণ এখানে এস যুক্ত করা আছে। আমরা সেই এস যুক্ত করা আছে। আমরা এখানে এস যুক্ত করে দিলাম। হি কামস কোথায় আসেন? হোম বাড়িতে কখন আসেন? এই যে ইন দি ইভনিং মনে আছে না? সন্ধ্যাবেলা এটা আমরা লিখে দিলাম। হি কামস হোম ইন দি ইভনিং। হি কামস হোম ইন দ্য ইভনিং। বন্ধুরা এখন আপনাদের কাজ কি? এই যে আমরা প্রশ্ন লিখতেছি, শিখতেছি আসলে এই চ্যানেলের উদ্দেশ্য আলাদা। যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদেরকে একটু সহযোগিতা করা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, পরীক্ষায় গিয়ে উত্তর দেওয়া, সে ভাইবা মানে এটা মানে অন্য কোনো পরীক্ষা হোক, এক্সাম হোক, সেটা চাকরির জন্য হতে পারে, স্কুল কলেজের পরীক্ষাগুলো হোক
ঠিক আছে? পাঠ্য বই পরীক্ষা হোক সেগুলোতে কিভাবে উত্তর দেওয়া যাবে সেটা শেখানোই আমার দায়িত্ব এবং সেখানে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে এই দায়িত্বটা আমি নিচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? আমরা এখন করব কি এই যে এখন লিখব কার সঙ্গে? ফাদার সঙ্গে। কয় লাইন? যে রাইট 5 সেন্টেন্সেস ৫ টা বাক্য লিখবেন অ্যাবাউট ইউর ফাদার আমার বাবাকে নিয়ে ইন দ্য কমেন্ট সেকশন। অবশ্যই আপনার বাবাকে নিয়ে ৫ টা বাক্য আপনার মনের মতো করে লিখবেন। সে কি করে? আপনি কেমন ভালোবাসেন? বা আপনার পরিবারের প্রতি সে কেমন লোক? এগুলো সব বাক্য লিখবেন। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস ফর স্টেইং উইথ মি। থ্যাংকস আ লট।